মেনটেন করতেছে। আমরা বাজার মনিটরিংয়ের জন্য গবেষণা করছি, অনেক ছেলেপেলেদেরকে বাজারেও নামিয়ে দিয়েছি। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়, ইভেন সিন্ডিকেট ভাঙার জন্য যদি পুলিশ, র্যাব, আর্মিও যদি না আসে, আমরা এই ছাত্র জনতা নিয়ে আমরা মাঠে নেমে পড়ব। আমরা আগামীর বাংলাদেশ, যেই বাংলাদেশটা কারো বাবার হবে না, কারো স্বামীর হবে না, এবং আমরা এরকম কিছু নীতিমালা করব যে একবার এই দেশে প্রধানমন্ত্রী হলে সে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারবে না। আপনারা কি চান? তো এরকম কিছু প্ল্যানিং, পরিকল্পনা, নীতি নিয়ে আমরা আগাবো। আমি এই বলেই মন্তব্য শেষ করছি। এই যে আজকে যে আন্দোলনটা আমরা একটা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের যে একটা সুফল, এই সুফলটা কিন্তু আমরা এখনো যে পাইছি, বিষয়টা এরকম। স্বাধীনতা অর্জন করলাম, আমরা জানি যে আমাদের ঐতিহাসিক বাণী আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে একটা রক্ষা করা অনেক। আজকে বাংলাদেশে যে চ্যালেঞ্জিং আমাদের সামনে, আপনি যদি অর্থনৈতিক দিকে তাকান, কোনো ব্যাংক, বিমা, অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলো আছে, গতকালকে আমার সাথে কথার সুযোগ হলো একে আজাদের, আব্দুল্লাহ ওয়াল মিন্টু, তারপরে আন্দোলিক রহমান ফাতমা, দেখেন প্রত্যেকের একটাই কথা যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা অর্থনৈতিক অবস্থা, চরম লেভেল। একটা দেশে আমরা স্বাধীন করলাম ঠিকই, কিন্তু এই দেশকে বিনির্মাণের জন্য যে অর্থনৈতিক যে চালিকা শক্তিটা, সেটা কিন্তু আমাদের শাসক যারা ছিলেন, স্বৈরতন্ত্র জালিম শাসক ছিলেন, তারা কিন্তু এটাকে শেষ করে গেছে। এবং এই জালিম শাসক কিন্তু জানতো না যে 5 তারিখে তার হঠাৎ পতন হবে। এই জন্য সে অনেক কিছু সর্বশেষ রূপ করার প্ল্যানিং থাকলেও সেটা করতে পারেনি। এখন তার যেই ফলোয়াররা আছে, তার যে উইংসগুলো আছে, তারা কিন্তু আপনারা জানেন পুরো বাংলাদেশ এখন কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে। এই ডাকাতি হচ্ছে, এই আহাজারি হচ্ছে, ছিনতাই হচ্ছে। এখন মনে হচ্ছে যে আরো ভয়ঙ্কর পরিবেশ প্রতিকূলতা আমরা ফেস করতেছি। সম্পদগুলো যতটুকু আছে, যে স্থাপনা তারা করেছে, সেগুলো ধ্বংস করার একটা পায়তারা চলছে, এবং এটা কিন্তু একটা নীল নকশাটা বাস্তবায়ন হচ্ছে আমাদের এখানে, কিন্তু এটা প্ল্যানিং করা হচ্ছে ইন্ডিয়া থেকে। এটা আপনারা কিন্তু জানেন। আমি আরেকটা বিষয় বলবো, আমরা যারা এই যে আন্দোলনকে নানাভাবে সেই 2011-12 সাল থেকে আমরা কিন্তু এই বৈষম্য বিরোধী, দুর্নীতি বিরোধী, প্রশ্ন ফাঁস এবং কোটা সংস্কার আন্দোলন 2018-র যেই আন্দোলনটা হয় 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে, আমি, খাইরুল, আমার বন্ধু মাহবুব আলম সহ আমরা তখন 10-12 জন এই আন্দোলনটা ডাক দিই। আমি এই কথাটা এই জন্য বলি যে আমাদের আন্দোলনটা যারা অগ্রণী ভূমিকা রাখে বা যারা ত্যাগ স্বীকার করে, এটা পরবর্তীতে ছিনতাই হয়ে যায়। এটা আমি ঠিক বলছি কিনা? ইভেন এখনও কিন্তু এটার একটা পায়তারা হচ্ছে। যারা অবদান রাখে তাদেরকে কিন্তু এই নুরুল রাশেদ ফারুকরা ওইভাবে দেখেনি। এই জন্য কিন্তু তাদেরও অবস্থান ভালো হয়নি, কারণ বিশ্বাসঘাতক বেঈমানরা কখনো ভালো জায়গায় যেতে পারে না। আমার বন্ধু তৈয়ব কতটা ডেডিকেটেড ছিল, নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করেছিল কোটা সংস্কারের জন্য। আর আমি তো বললামই যে কোটা সংস্কার 17 সালে ডাকিয়ে দিয়েছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমাদেরকে কোনোদিন যদি একটা পরামর্শের জন্য ডাকতো, সেটাও কিন্তু এই নুরুল রাশেদ ফারুকরা আমাদেরকে ডাকেনি। এবং আপনারা যারা আমার সাথে সোশ্যাল মিডিয়া আছেন, আমি সাংবাদিক হয়ে আমি একটা ইংলিশ পত্রিকা, লিডিং পত্রিকার ক্রাইম চিফ, আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আমার এডিটর, আমার মালিক, ওয়েদার ইউ জার্নালিস্ট অর অ্যাক্টিভিস্ট, প্লিজ ইউ হ্যাভ টু চুজ, আদারওয়াইজ ইউ হ্যাভ টু সে গুড বাই। মানে এরকম একটা অবস্থা ছিল যে আমার চাকরি পর্যন্ত ঝুঁকিতে ছিল, কারণ আমি এমন লেখালেখি করছি, এমনভাবে কলম ধরেছি। আপনারা সবাই জানেন এই প্রত্যেকটা আন্দোলন বিপ্লবে কিন্তু লেখক শ্রেণী যারা, গবেষক যারা, বুদ্ধিজীবী যারা, তাদের অনেক ভূমিকা থাকে। কিন্তু আমাদের অনেকের ভাষায় মনে হয় সেটা আমাদের অতীতের ছাত্র সংগঠক যারা ছিল বা বর্তমানে, তাদের মনে হচ্ছে না তারাই অল ইন ওয়ান। এইটা তাদের একটা রং চিন্তা। এই বিপ্লবটা শুধু ছাত্র নয়, শুধু জনতারও নয়, এই আপামর পুরো বাংলাদেশের প্রতিটি। আমি বলবো যে একটা ভিডিও আপনারা দেখছেন যে এক ছাত্রীকে ধরে নিয়ে যাচ্ছে, এক কুকুর টেনে বাধা দিচ্ছে। তো আমাদের পরিবেশটা, মানে সব কিছু মিলিয়ে আমি মনে করি এই বাংলাদেশের এইখানকার প্রত্যেকটা গাছ, মাটি, রাস্তা,
কুকুর থেকে শুরু করে তারাও কিন্তু এই অপশক্তি, এই যে জালিম স্বৈরাচারী শাসক তার বিরুদ্ধে লড়েছিল এবং এটার অবদান এটা সবাইকে আমরা কিন্তু দিতে চাই। আমি যেই কথাটা বলতে চাই, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এই স্বাধীনতা হওয়ার পরে আমরা যে প্রতিকূল পরিবেশ প্রতিনিয়ত ফেস করতেছি, আপনারা মনে রাখেন ৭১ সালের মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা রেখেছিলেন মীর জাফর, রাখছেন কিনা? এবং এই মীর জাফর কত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এই দেশ স্বাধীনতার জন্য, বা তৎকালীন বঙ্গবন্ধুর সাথে তার কত ভালো ছিল, সম্পর্ক ছিল, আমরা সবাই জানি। আমি এই কথাটা এই জন্য বলতে চাই যে আমরা যদি সঠিক পথে না থাকি, ওই দিন বঙ্গবন্ধু সঠিক পথে ছিলেন না, তিনি অন্য কিছুর আভাস দিয়েছিলেন, তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তিনি পথচ্যুত হয়েছিলেন। আর সেই পথচ্যুত হওয়ার কারণে সেটাকে যে মানে এমনভাবে আমার জাতির জনককে যে হত্যা করবে সেটাও কিন্তু আমরা চাই না, আমরা সেটারও নিন্দা জানাই। আমি বলতে চাচ্ছি যে এই আন্দোলনের পরে এখন আমরা যে পরিস্থিতিতে আছি, এখন যদি আমাদের ভিতরে ইউনিটি না থাকে, আমাদের দুইজন জুনিয়র তারা উপদেষ্টা হয়েছে, তারা যদি আমাদের সাহায্য সহযোগিতা না পায়, কিংবা তারা যদি মনে করে আমাদের সাহায্য সহযোগিতা দরকার নেই, আমরা নিজেরাই ভালো বুঝি, সেটাও যেরকম কাম্য নয়। আবার আমরা যে গোসা করে পিছিয়ে থাকবো, তাদেরকে সহযোগিতা করব না, সেটাও প্রত্যাশা করি না। আমরা চাই এই যে আক্তার, সার্জিস, নাহিদ, আসিফ যারা আছে, এরা আমাদের যে অতীতে যারা ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভূমিকা ছিল, আমাদের সবার সাথে বসুক। আমরা বলতে চাই যে তোমাদের কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা অনেক